আজ আবু সাইদের কথা ভীষণ মনে পড়ছে। বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে আজকে নতুন বিজয়ের সৃষ্টি হলো। তরুণ সমাজ এটা সম্ভব করেছে। আমার ওপর আপনারা আস্থা রাখুন, কারো ওপর হামলা হবে না। এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে, শুধু রক্ষা করা নয়, এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে। তা না হলে এই স্বাধীনতার কোনো দাম নেই। এই স্বাধীনতাটাকে পৌঁছানো হলো আমাদের শপথ, আমাদের প্রতিজ্ঞা। ঠিক এই কথাগুলোই বলতে শোনা গেল ডক্টর মোহাম্মদ ইউনূসকে। নোবেল জয় থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। কে এই ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি নিজের দেশেই গত ১.৫ দশকেরও বেশি সময় ধরে ছিলেন কোণঠাসা, কর্তৃত্ব হারিয়েছিলেন নিজেরই তৈরি করা গ্রামীণ ব্যাংক থেকে? কেন হাসিনা সরকার তাকে পছন্দ করত না? কেন ছাত্ররা তার হাতেই দেশকে সঁপে দিতে চেয়েছেন? মোহাম্মদ ইউনূস কি বাংলাদেশের ভেঙে পড়া অর্থনীতিকে টেনে তুলতে পারবেন? বঙ্গবন্ধুর মূর্তি ভাঙার জন্য হাসিনাকেই দায়ী করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারত কি বলছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে? ভারত বাংলাদেশের সম্পর্ক ভালো হবে নাকি অবনতির দিকে যাবে জানাটা ভীষণ দরকার। দুই বাংলার মানুষেরই এটা ভীষণভাবে বোঝা দরকার। ভারত বাংলাদেশ প্রতিবেশী দেশ। এক দেশে আগুন লাগলে তার আঁচ পড়বে অন্য দেশে। সেখানে সরকার প্রধানকে নিয়ে জানা ভীষণ গুরুত্বপূর্ণ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসাদ বিন রনি তো বলেই দিয়েছেন, মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে গ্রহণযোগ্য চরিত্র। আজকের ভিডিওতে আমরা জানব ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে, তার আদর্শ, তার কাজের ধরন ধারণাকে। জানাবো ঠিক কি করেছেন তিনি। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি জেসমিন জাহান শুরু করছি আরও একটি নতুন ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের ইনফো ইনসাইট চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন নতুন ভিডিও সবার আগে পেতে। ডক্টর ইউনূসের ক্যারিয়ার গ্রাফটা যদি আমরা দেখি তাহলে তাতে চড়াই উতরাই কিন্তু বিস্তর রয়েছে। তিনি অর্থনীতিবিদ, নোবেল পেয়েছেন শান্তিতে। এই মুহূর্তে তার চেয়ে আর যোগ্য আর কেই বা হতে পারেন, এমনটাই মনে করছে বাংলাদেশের ছাত্র সমাজ। তিনি ঠিক কি করেছেন তা আমরা জানব। তবে তার আগে একবার দেখে নেব যে ভারত ডক্টর ইউনূসকে নিয়ে ঠিক কি ভাবছে। ওপি জিন্দল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রীরাধা দত্ত তো স্পষ্টই বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা আছে। ছাত্রছাত্রীদের কাছে তিনি হলেন প্রেরণাদায়ক ব্যক্তিত্ব। তাকে দেখে তারা উদ্বুদ্ধ হন। শ্রীরাধার মতে ডক্টর ইউনূসকে কোণঠাসা করার চেষ্টা করেছে হাসিনা সরকার। আজকের যা পরিস্থিতি তাতে ডক্টর ইউনূসই সবচেয়ে গ্রহণযোগ্য বিকল্প। সাবেক আইপিএস কর্মকর্তা শান্তনু মুখোপাধ্যায় জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসই সবচেয়ে ভালো বিকল্প। ডক্টর ইউনূস পশ্চিমা বিশ্বের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। ছাত্ররাও তাকে চাইছেন। সেনাবাহিনীর কাছেও তিনি গ্রহণযোগ্য। তিনি ভারসাম্য রক্ষা করে চলতে পারবেন বলেই আশা সবার। এখন প্রশ্ন হচ্ছে, সত্যিই কি ডক্টর ইউনূস সেটা পারবেন? কারণ এখন বাংলাদেশের পরিস্থিতি যে অত্যন্ত সেন্সিটিভ তা বুঝতেই পারছেন। এখন প্রতিটা পদক্ষেপ অত্যন্ত ভেবেচিন্তে নিতে হবে। এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সবচেয়ে বড় লক্ষ্য হলো বাংলাদেশের চলমান সহিংসতাকে থামানো, সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিত করা, এবং এটা যদি তিনি করতে পারেন তাহলে বাংলাদেশ এই টালমাটাল পরিস্থিতি থেকে শিগগিরই বেরিয়ে আসবে। কি মনে হয় আপনাদের এ বিষয়ে? কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। কেন এত মানুষের ভরসা হয়ে উঠেছেন মোহাম্মদ ইউনূস? তিনি ঠিক কি করেছেন বাংলাদেশের জন্য এবং বিশ্বের জন্য? দেখুন, এটা একেবারেই অস্বীকার করার জায়গা নেই যে মোহাম্মদ ইউনূসকে নিয়ে বাংলাদেশের মানুষ, ছাত্র সমাজের মধ্যে একটা আবেগ তো রয়েছেই। পেশায় শিক্ষক এই মানুষটির অবদান কিন্তু নেহাত কম নয়। দীর্ঘদিন ধরে তিনি শিক্ষকতা করেছেন, সেখানে থেকে ব্যাংক প্রতিষ্ঠা করেছেন। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধানও হয়েছিলেন। 1993 থেকে 1995 সাল পর্যন্ত মহিলাদের ওপর চতুর্থ বিশ্ব সম্মেলনের জন্য আন্তর্জাতিক উপদেষ্টা গ্রুপের সদস্যও ছিলেন তিনি। পরবর্তী সময়ে কাজ করেছেন গ্লোবাল কমিশন অব ওমেন্স হেলথ সাস্টেইনেবল ইকোনমিক ডেভেলপমেন্টের উপদেষ্টা কাউন্সিল এবং ইউএন এক্সপার্ট গ্রুপ অব উইমেন অ্যান্ড ফিনান্সেও। এই জার্নিটা যে একেবারেই ছেলের হাতের মোয়া নয় সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। সাথে এটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে পশ্চিমা বিশ্বে ডক্টর মোহাম্মদ
ইউনূসের গুরুত্ব ঠিক অনেকটাই। একথা মোটেই অস্বীকার করার উপায় নেই যে বিশ্বের প্রচুর দেশ ডক্টর মোহাম্মদ ইউনূসের কাজের ধরনকে অ্যাপ্রিসিয়েট করেছে। তার কাজ আজ বিশ্বের বহু দেশেই সমাদৃত। অসংখ্য আন্তর্জাতিক সম্মান তার ঝুলিতে আছে। তিনি সিওল শান্তি পুরস্কার পেয়েছেন 2006 সালে। এমনকি তিনি জাতিসংঘ ফাউন্ডেশনের বোর্ডের সদস্যও বটে। 2006 সালে বাংলাদেশের মাইক্রো ফিন্যান্স ব্যাংক তৈরির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন মোহাম্মদ ইউনূস। তিনিই গড়েছেন সেই গ্রামীণ ফোন, বাংলাদেশে মোবাইল পরিষেবায় একটা সময় যা বিপ্লব ঘটিয়ে দিয়েছিল। নোবেল পুরস্কার পাওয়ার মাসখানেকের মধ্যেই রাজনৈতিক দল গঠনের কার্যক্রম করে সবাইকে অবাক করে দিয়েছিলেন তিনি। তবে মজার বিষয়টা হলো এত কিছুর মধ্যেও হাসিনা সরকারের সাথে তার দূরত্ব কিন্তু মেটেনি, বরং বিশ্বব্যাপী ডক্টর ইউনূসের খ্যাতি যত ছড়িয়েছে ততই বেড়ে গেছে আওয়ামী লীগ ও ডক্টর ইউনূসের বিভেদ। একাধিকবার ডক্টর ইউনূসের সমালোচনায় সরব হয়েছে আওয়ামী লীগ। কিন্তু কেন? 2009 সালে শেখ হাসিনা সরকার গঠনের পর গত 1.5 দশকেরও বেশি সময় ধরে নিজের দেশেই ব্রাত্য ছিলেন তিনি। এমনকি গ্রেফতারের আশঙ্কাতেও দিন কাটাতে হয়েছিল ডক্টর ইউনূসকে। হ্যাঁ, বিষয়টা একটু অবাক করার মতোই। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, তিনি কি এমন করেছিলেন যে দেশ ছাড়তে হয়েছিল তাকে? আওয়ামী লীগের সাথে বৈরিতা কি কারণে? 2007 সালে শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতে এক ফর্মুলা বের করেছিলেন ইউনূস। সেই ফর্মুলা হচ্ছে -2 ফর্মুলা। শেখ হাসিনা মনে করতেন -2 ফর্মুলার মাস্টার মাইন্ড ছিলেন ডক্টর ইউনূস। যদিও শেখ হাসিনাকে সেবার হারানো যায়নি, বরং হাসিনা জয়ী হয়ে আসার পরপরই সমস্যায় পড়েছিলেন ডক্টর ইউনূস। এমনকি পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের সময়ও ডক্টর ইউনূসকে কোণঠাসা করা হয়। এটা হয়তো অনেকে শুনেও থাকবেন যে প্রথমে পদ্মা সেতুর জন্য অর্থায়নে রাজি হয়েছিল বিশ্বব্যাংক, তবে মাঝে দুর্নীতির অভিযোগে আটকে যায় সবটা। এই ঘটনার পর একাধিক স্থানে একাধিকবার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ তোলেন অধ্যাপক ডক্টর ইউনূস প্রভাবিত করার কারণেই আটকে গিয়েছিল পদ্মা সেতুর অর্থায়ন। পরে অবশ্য বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস জানিয়েছিলেন, আমার বাধা দেওয়ার তো কোনো কারণ নেই, বিশ্ব ব্যাংক তো আমার প্রভাবিত করার জন্য অপেক্ষা করে নেই, তারা তো বলছে দুর্নীতি হয়েছে। সেই সময় অভিযোগ ওঠে তার সংস্থা গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে। এই অভিযোগ কতটা সত্য বা মিথ্যা আমরা জানি না, তবে সেই সময় ঢাকা আদালত ডক্টর ইউনূসকে 6 মাসের জেলের সাজাও শোনায়। কম বেশি 190টিরও বেশি মামলা দায়ের হয়েছিল তার নামে। বিভিন্ন মামলায় বারবার আদালতে হাজিরা দিতে হয়েছিল ডক্টর ইউনূসকে। গত কয়েক বছরে বিভিন্ন সভা সমাবেশে ইউনূসকে রক্তচোষা ও সুদখোর বলেও কটাক্ষ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। যেভাবে প্রতিষ্ঠিত হয়েছিল গ্রামীণ ব্যাংক, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন তখন বহু কাজ কিন্তু তিনি করেছিলেন। বিবিসি বাংলার রিপোর্ট থেকে জানা যায়, সেই সময় তিনি একজন নিচুতলার মানুষের জন্য বেশ কিছু প্রজেক্ট আনতে চেয়েছিলেন, যার মধ্যে একটা হলো নবযুগ তেভাগা খামার। এই প্রজেক্ট অনুযায়ী জমি যার সে ফসলের 3 ভাগের 1 ভাগ পাবেন, আর যে বীজ দিবে সার দিবে সে পাবে 1 ভাগ, আর চাষ করবে জল দিবে যে সে পাবে 1 ভাগ। পরে গ্রামের নিচুতলার নারী ও পুরুষদের নিয়ে এক সমিতি শুরু করেছিলেন। গ্রামীণ ব্যাংকের সূচনাটাও হয় এখান থেকেই। এরপর আসে ক্ষুদ্র ঋণ প্রকল্প, যার আওতায় গ্রামীণ ব্যাংক মূলত ভূমিহীন ও দরিদ্র নারীদের 5 জনের ছোট ছোট দল গঠনের মাধ্যমে ছোট ঋণ প্রদান করত। এই ঋণ দেয়া হতো যাতে মানুষ সেটা কাজে লাগিয়ে নিজেদের আর্থিক দিকটা সুরক্ষিত করতে পারে, যাতে মানুষ 2 টাকা উপার্জন করতে পারে। খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়েছিল এই প্রকল্প। দিন দিন ব্যাংকের পরিধি যত বেড়েছিল ততই বৃদ্ধি পেয়েছিল স্কিম। পরে ক্ষুদ্র ঋণের সাথে যোগ হয় গৃহঋণ, মৎস্য খামার এবং সেচ ঋণ প্রকল্প সহ অন্যান্য ব্যাংকিং ব্যবস্থা। ডক্টর ইউনূসের এই ভাবনা চিন্তা পৌঁছে গিয়েছিল যুক্তরাষ্ট্র সহ অন্যান্য শিল্পোন্নত দেশগুলোতেও। এই মুহূর্তে যে প্রশ্নটা সবচেয়ে বেশি মাথাচাড়া দিয়ে উঠছে তা হলো, ভারত বাংলাদেশের সম্পর্ক কেমন হবে? আগের মতোই মধু নাকি নয়াদিল্লির বিরোধিতা করবেন ডক্টর ইউনূস? দেখুন, এটা তো মোটামুটি পরিষ্কার যে ডক্টর ইউনূস ভারতের সমালোচক। তবে সমালোচক মানেই কিন্তু শত্রু নন, আর এটাও কিন্তু তিনি বেশ স্পষ্টই বুঝিয়ে দিয়েছেন।
ডক্টর ইউনূস স্পষ্টই জানিয়েছেন তিনি সার্কের স্বপ্নে বিশ্বাস করেন। তিনি সব সদস্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চান। বিশেষ করে ভারতের সাথে শত্রুতা তিনি কখনোই চান না। তবে এখন তার কাছে প্রধান লক্ষ্য হলো বাংলাদেশের শান্তি ফিরিয়ে আনা। যে আগুন বাংলাদেশে এখন জ্বলছে তা না নিভলে তার আঁচ পড়বে ভারতেও। যাই হোক, এটা বোঝাই যাচ্ছে যে তিনি ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী। পাশাপাশি দেশের ছাত্র সমাজের জন্যও দিয়েছেন বড় বার্তা। তিনি জানিয়েছেন যে এই মুহূর্তে একটা ভুলও বড় সমস্যা তৈরি করতে পারে। কোনো ভুলের কারণে এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়। বর্তমান পরিস্থিতিতে ছাত্র ও দল মত নির্বিশেষে সবাইকে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংসতা ও স্থাবর অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে বলেছেন তিনি। কি মনে হয় আপনাদের, ডক্টর ইউনূস কি পারবেন পুনরায় বাংলাদেশকে গড়ে তুলতে, ফের একবার বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করতে? আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ইনফো ইনসাইট, জেসমিন জাহান।